আরজি করের ঘটনায় মানে আন্দোলনের সবাই একটা দাবি করছিল যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই কেসে। সেই দৃষ্টান্তমূলক শাস্তি কি হলো? কারণ ঘটনাক্রম যেটা বলছে যে একটার পর একটা ধর্ষণের ঘটনা তো ঘটেই চলেছে। মালদহে আবার দেখা যাচ্ছে যে আবার এক সিভিক ভলেন্টিয়ার এক গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত। দেখুন, শাস্তিটা এখানে যেটা হয়েছে সেটা দৃষ্টান্তমূলক আমি মনে করি। কারণ ফাঁসির আলাদা একটা পরিচিতি আছে, কিন্তু ফাঁসি হয়ে গেল একদিনে, তার যত বেশি কষ্ট হোক শেষ হয়ে গেল। কিন্তু এই যে যতদিন বাঁচবে জেলে থাকতে হবে, জেলই মরতে হবে, এটা আমার মনে হয় তার থেকে বেশি কঠিন সাজা আমি ব্যক্তিগতভাবে মনে করি। অন্যরা অন্যরকম মনে করতে পারে। তো সাজা যেটা হয়েছে হাইকোর্টে এখন কি হয় সেটা অন্য কথা, কিন্তু সাজা যেটা হয়েছে সেটা দৃষ্টান্তমূলক। একটা বিষয় যে এই যে ফাঁসির সাজা দিয়েই যে সমাজে অপরাধ দমন করা সম্ভব, সেটা কোথাও গিয়ে নয়। তার মানে দেখুন, জেল দেওয়া হয় কখন? যে তাকে সংশোধন করা। তো মৃত্যুর দিন পর্যন্ত যদি জেল হয়, তাকে তো সংশোধন করে বাইরে সে আর আসছে না। অতএব সে অর্থে এটা যে ভালো আদেশ আমি বলতে পারবো না। কিন্তু এই কথা ঠিক যে মানুষ কোনো অপরাধ যে করতে যাবে, সেখানে তার মনে থেকে যে বাধা আসবে সেটা তো এই কারণে যে ধরা পড়লে আমার সাজা হবে। যে ভয়টা ক্রিয়েট হচ্ছে না। না, ভয়টা ক্রিয়েট হচ্ছে না, কারণ এখন এই দু একটা কেসের কথা যদি আলাদাভাবে বলেন তাহলে ব্যতিক্রম সেগুলো। অধিকাংশ কেস পুলিশের লোকেরা ঠিক সময় রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি করলে ঠিকমতো তদন্ত করে না। যদি পুলিশ তদন্ত করে চার্জশিট দেয় তো কোর্টে বছরের পর বছর ধরে শুধু ডেটের পর ডেট পড়ে, আসামিদের সাজা হয় না। ফলে আসামিরা জামিন পেয়ে এসে আবার অপরাধ করে। স্যার, আর একটা বিষয় যে রক্ষক কোথাও গিয়ে কি ভক্ষকের ভূমিকায়, কারণ মালদহের যে ঘটনা বললাম, মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার, গ্রামের কি সুরক্ষার দায়িত্বে থাকে সিভিক ভলেন্টিয়ার, তাকে ডাকা হয়েছিল এক গৃহবধূর তার পেটের যন্ত্রণা মানে ব্যথা শুরু হয়, সেই কারণে সে ধর্ষণ করে এসে। দুটো দিক আছে এটা। সিভিক ভলেন্টিয়ার কারা নিযুক্ত হয়েছেন, তাদের পুলিশের ট্রেনিং তো নাই। উপরন্তু যারা শাসক দলের নেতাদের পিছনে ফেফে করে ঘুরে বেড়াতো তাদের সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে। অধিকাংশ সময় এরা ভালো লোক নয়। তো আপনি খারাপ লোককে যদি ওই পুলিশের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করে দেন, পুলিশের কাছাকাছি থাকলে তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করেন। যেটা সঞ্জয়ের ক্ষেত্রে দেখছেন যে কলকাতা পুলিশ লেখা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। পুলিশ ব্যারাকে থাকতো, বেআইনি তো। তো এইরকম বেআইনি কাজকর্ম তারা করে। এমনিই তারা ভালো লোক ছিল না, তারপরে যখন ক্ষমতাবান হয়ে যাচ্ছে তখন তো সেটা করা স্বাভাবিক। আর একটা কথা মালদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে মেয়েটির পেটের যন্ত্রণা, তার তো হাসপাতালে যাওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ার মেয়েটা ঝাড়ফুঁক করে ভালো করে দেবে, ডেকেছিল বাড়ি থেকে, সাহায্য না, ও কিছু একটা করে ব্যথাটা ভালো করে দেবে। এই যে কুসংস্কার, তো এটাতে মহিলারও দোষ আছে, সিভিক ভলেন্টিয়ারের দোষ অনেক গুণ বেশি। কিন্তু মহিলারও হাসপাতালে যাওয়া উচিত ছিল, ওর বাড়িতে ওই ঝাড়ফুঁক করার জন্য। ঘটনার কথা আপনি আমি গণমাধ্যম থেকে জেনেছি, আপনাদের কাছ থেকেই, আমি নিজে তো দেখিনি। একদম স্যার, আমি যে বিষয়টা বলছিলাম যে অপরাধ কোথাও গিয়ে সমাজে বেড়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা। এবার অনেক ঘটনা সামনেও আসছে না। বজবজের ঘটনা যদি আমরা বলি, সেখানে তৃণমূল নেতা, তাকে দুষ্কৃতী গুলি ছড়েছে, সে এখন হাসপাতালে ভর্তি। মালদা কি দেখলেন? তৃণমূলের নেতা, এবং অ্যারেস্ট যিনি হয়েছেন তিনিও তৃণমূলের নেতা। উপরের মাথা কে আছে সেটা এখনো জানা যায়নি। যিনি নিহত হয়েছেন তার স্ত্রী তো বলছেন যে এর উপরও বড় মাথা আছে। তো ব্যাপার হয়েছে যে দেখুন, এখন যারা রাজনীতি করেন
খুব কম লোক আছে যারা আদর্শের জন্য রাজনীতি করেন। তাহলে কী জন্য রাজনীতি করেন? ওই তোলা তোলা, কাটমানি খাওয়া, কমিশন খাওয়া, এইসব কাজের জন্য রাজনীতি করেন। রাজনীতি এখন ব্যবসা। সেটা আগেও যে একদম ছিল না তা নয়, কিন্তু এখন আপনি এমপি এমএলএ হয়েছে তাদের কথা তো ছেড়ে দেন, যারা কোনো পঞ্চায়েতের সদস্য হয়েছে বা কাউন্সিলর হয়েছে কিংবা পার্টির শাসক দলের কোনো নেতা হয়েছেন, তাদের বাড়ি প্রাসাদের মতো হয়নি, অনেক বড় গাড়ি চড়ছেন না, এরকম কটা উদাহরণ আপনি দেখাতে পারবেন। কোথা থেকে আসে ওই টাকাগুলো? তোলার টাকা, তো কাটমানির টাকা, বেআইনিভাবে অবৈধ রোজগার। তো এই তোলার কাটমানি খাওয়ার তো অসীম নয়, কিন্তু সব অপরাধীরাই শাসক দলে চলে এসছে। তো তাহলে কি হবে? 10 জনের তোলা তো পোষাবে না, তাহলে একজনের তুলতে হবে। কিন্তু শাসক দলের মূল নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার জ্যাকেটের চেন খুলে গেলে তিনি তো সেফটি পিন লাগিয়ে ঘুরছেন। তাকে দেখে কি বাকিরা শিক্ষা নিতে পারছে না যে কিভাবে কত সাধারণ জীবনযাপন করা যায়? আপনি তো অদ্ভুত কথা বলছেন। পার্থ চ্যাটার্জির কথা আপনাদের মনে আছে? তো উনি এখন কোথায় আছেন? বেলে হাজতে আছেন এখনো? মানে বেল পেয়েছেন? হ্যাঁ, না, ইডির কেসে বেল পেয়েছেন, একটা কোনো কেসে গেছে, একটাতে হয়নি, হাজতে আছেন এখনো। কতদিন? 2 বছরের উপর। তো তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তৃণমূলের মহাসচিব ছিলেন, সেকেন্ড ইন কমান্ডো বলা হতো সেই সময়। সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো তিনি কেন অ্যারেস্ট হয়েছেন? তিনি অ্যারেস্ট হয়েছেন যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। আচ্ছা, ওনার ঘাড়ের উপর কটা মাথা আছে? কি 100টা 1000টা আছে? থাকবে তো। তো আপনার কি ধারণা যে মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া উনি যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করতে পেরেছিলেন? তিনি তো সবসময় বলেন যে কারো টাকায় চা অবধি খান না, টালির চালায় ঘরে বসবাস করেন, খুব সাধারণ জীবনযাপন। তিনি তো এটাও বলেন যে তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছিলেন, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে নাই। তাহলে সেটা সত্যি কথা? সত্যি কথা তো। আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন বলছেন? সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। রবীন্দ্রনাথ কবে মারা গেছেন? 1941 সালে। তার 6 বছর পরে তাকে দিয়ে গান্ধীজির অনুসরণ ভাঙাচ্ছেন ফলের রস খাইয়ে। সত্যি কথা। রামমোহন রায় কবে মারা গিয়েছেন? 1833 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গ বিধানসভা কবে হয়েছে? 1950 খ্রিস্টাব্দে। তো সেই পশ্চিমবঙ্গ বিধানসভায় রামমোহনকে নিয়ে সতীদাহ রদ আইন তিনি পাস করে নিয়েছেন। সত্যি কথা। হ্যাঁ, শেক্সপিয়র, কিটস, রবীন্দ্রনাথ, এই 3 জনের 2 জন কখনো একসঙ্গে পৃথিবীতে জীবিত ছিলেন না। তিনি তাদের একসঙ্গে আলোচনায় বসিয়ে দিয়েছেন। সত্যি কথা। রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন। হ্যাঁ, সত্যি কথা তো। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তো এইরকম সত্যি কথা বলেন। তো তার ওইসব হাওয়াই চটি ওগুলো লোককে দেখানোর জন্যে, যদি আমি পার্থ চ্যাটার্জি মন্ত্রিসভার সদস্য এবং 164 নম্বর সংবিধান যদি আপনি ধারা দেখতে চান, আমি বের করে আপনাকে দেখাতে পারি। তো সেই ধারা অনুসারে তো মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারে না, পারে না, কিছুতেই পারে না। তাহলে মমতা ব্যানার্জিরও সেই অপরাধের দায় আছে। পৌঁছচ্ছে কেন? পৌঁছচ্ছে না কেন তদন্তকারী অফিসাররা? কী করে পৌঁছবে? তো এখানে তো মোদি আর দিদিতে তো সেটিং আছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। আমি ওরকম পরোক্ষ প্রমাণের কথা বলছি না। রাজ্য মন্ত্রিসভা একটা রেজলিউশন পাস হয়েছিল যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা যেতে হয়েছিল। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী এরকম রেজুলেশন, এটা তো সম্পূর্ণ বেআইনি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর অত দরদ কেন? যারা যোগ্য প্রার্থী, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর রোদে পুড়ে জলে ভিজে শীতে কষ্ট করে রাস্তায় বসে আছে, তাদের জন্য দরদ আছে কি? দেখেছেন কোনো দিন? তো ওদের জন্য দরদ এই জন্যে যে ওদের যদি চাকরি যায় তাহলে যাদেরকে টাকা দিয়েছে তাদের পিঠে পড়বে,
আর ওরা তো টাকা একাই নেয়নি, এই তো 75-25-এর গল্প টল্প তো শুনেছেন। তো যারা উপরের দিকে টাকা নিয়েছেন তাদের উপর তো পড়বে। তো সেইটাই যাতে না হয় তার জন্য রেজলিউশন। নাহলে মুখ্যমন্ত্রী রেজলিউশন পাস করে শিক্ষামন্ত্রীকে দিয়ে, শিক্ষা সচিবকে দিয়ে, এসএসসিকে দিয়ে হাইকোর্টে এফিডেভিট করতে গেলেন কেন? অতএব এটা প্রমাণ করেন যে মমতা ব্যানার্জি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এরকম দুর্নীতি যে করে সে আবার সৎ হয় কোথায় থেকে? নজরুলবাবু, আপনি বললেন যে আপনি বিশ্বাস করেন দিদি মোদি সেটিং আছে। আমার বিশ্বাস, এটা আমার কাছে প্রমাণ নাই। হ্যাঁ, তো আচ্ছা, আরজি করেও কি এরকম কিছু মনে করেন? কারণ একাধিক অভিযোগ যে শুধু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, একমাত্র সন্দীপ ঘোষ ও মানে টাল থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা তো তথ্য প্রমাণ ব্যাপারে অভিযুক্ত হলেন। তারপরে কি হলো? আমার খুব পরিষ্কার কথা, সিবিআই চার্জশিট দিল না কেন? ঘটনাস্থলটা কি? লেডি ডাক্তার যেখানে ডিউটিতে ছিলেন সেটা রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে পুলিশ আউটপোস্ট আছে, সেখানে সিকিউরিটি লোক আছে। তো তার মধ্যে বাইরে থেকে একজন লোক আসলো, রেপ করলো, মার্ডার করলো, চলে গেল। এত সস্তা? সেই হাসপাতালে কোনো লোক যদি তার সঙ্গে যুক্ত না থাকে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের কি এত দরকার পড়েছিল যেটাকে আত্মহত্যার ঘটনা বলে চালাবে? পুলিশকেও তার আত্মহত্যার খবর দিয়েছিল। আর পুলিশের লোকদের কী এমন দরকার পড়েছিল যে ডেপুটি কমিশনার লেভেলের লোক বাবা আমাকে টাকা ঘুষ দিতে যাবে? নিজেদের বাবু কিন্তু পরিষ্কার যেটা দাবি করছেন যে সিবিআই কোনো কাজ করেনি, কলকাতা পুলিশ যেটা করেছে সেটাই বিজ্ঞানসম্মতভাবে শুধু আদালতের কাছে পেশ করেছে। বিজ্ঞানসম্মতভাবেও করেনি। রায়ে যেটা বলছে, আমি বাবা আমার কি বলেছেন আমি শুনিনি, বলতে পারছি না, যে ওই যে সীমা যিনি সিবিআইয়ের ইনভেস্টিগেটিভ অফিসার, সিবিআই অর্ডারে লেখা আছে যে তিনি কিছু করেননি। তিনি যার কাছ থেকে যা পেয়েছেন সেগুলো সাজিয়ে গুছিয়ে পেশ করেছেন। কোথাও অর্ডারে লেখা না যে বৈজ্ঞানিকভাবে পেশ করেছে। এটা আমি অর্ডারের কথা বলছি, আমার কথা। হ্যাঁ, হ্যাঁ, এমনকি আমি যেটা বললাম যে ওই যে 8তলায় যে একটা ঘর ছিল যেখানে ডাক্তার বলছে, সেখানেও তিনি যানও নি একবার, কিংবা যাদের যাদের জিজ্ঞাসাবাদ করার কথা ছিল তাদের জিজ্ঞাসাবাদও করেননি। তো এটা কি প্রমাণ করে? সিবিআইয়ের কি বাধ্যবাধকতা যে এই তদন্তটা ভালো করতে পারলেন না, আমি সব কথা ছেড়ে দেন। সিবিআই ভারতবর্ষের মধ্যে সব থেকে নাম করা তদন্তকারী সংস্থা। এখন কি আর সেই নাম রইল? নামে তারা কালিমা লিপ্ত নিজেরা করছে, একের পর এক, সারদা, নারদা, জব স্ক্যাম। আমার কথাটা শেষ করতে দিন। তো তাহলে কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসি তাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না পেয়ে থাকেন তাহলে তাদেরকে অ্যারেস্ট করার কি দরকার ছিল? আর যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে তাদের কি আপত্তি ছিল? তখন কি কোনো দর কষাকষি হচ্ছিল কি মনে করেন? দেখুন, সেটা যে কোথায় হচ্ছিল আমি জানি না। সেটা দিল্লি কলকাতার সঙ্গে হচ্ছিল না এই কলকাতার সঙ্গে কলকাতার হচ্ছিল, সেটা তদন্ত সাপেক্ষ। না হলে এরকম ক্রিমিনাল নেগলিজেন্সির কোনো অর্থ পাওয়া যায় না। স্যার, মাঝখানে আমি আপনাকে থামাচ্ছিলাম যেটা নিয়ে, যে একটার পর এক মানে সিবিআইয়ের হাতে যে সমস্ত তদন্ত, সারদা থেকে শুরু করে আমরা যদি বলি এই যে মানে শিক্ষার দুর্নীতির তদন্ত, তারপরে খাদ্য কেলেঙ্কারি, সব কিছুই কোথাও গিয়ে একটা ভগ্নপ্রায় অবস্থা। তদন্ত কোন দিকে? সব কিছুই কি শীত ঘুমে চলে যাচ্ছে? দেখুন, এখন যিনি তৃণমূলের একটা বড় পদে আছেন, তিনি একসময় কি বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে বেশি সুবিধা যদি কেউ ভোগ করে থাকে তার নাম কি? তিনি কাওয়ার্ড, তাকে অ্যারেস্ট করে তার পাশাপাশি বসে জিজ্ঞাসাবাদ করা হোক বলেছিলেন। তো অন্য কেউ তো বলছে না, সেই দলের সাধারণ সম্পাদক বলছে। তো তারপরেও সিবিআই তাকে কি একবার জিজ্ঞাসাবাদ করেছে? কেন করেনি? এখানে পরিষ্কার সবটা সেটিং। আমি তো অন্য কোনো কারণ জানি না। যদি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যেতে পারে, যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা যেতে পারে,
তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কী জিনিস আছে যার জন্য তাকে অ্যারেস্ট করা যায় না? আমি তো জানি না। বরং কি মনে হয় মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হন তাহলে তো তার রাজনৈতিকভাবে গুরুত্বটা তো মনে হয় আরও বেড়ে যাবে, কারণ আমরা সব জায়গায় দেখেছি একটা শুনুন, ইমোশনাল কার্ড তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে যদি অ্যারেস্ট করা হয় এবং জেলের মধ্যে থাকে, গুরুত্ব বাড়তে পারে, কিন্তু জেলে গুরুত্ব বাড়বে, তো বাইরে তো আসবেনই না। কিন্তু যদি তাকে গুরুত্ব বাড়ানোর জন্য যেরকম করা হয়, আমাদের এখানে শাসক দলের নেতাদের একবার করে ডেকে পাঠানো হয় আর তারা বাইরে এসে গরম গরম বক্তৃতা দেন, তো এরকম যদি করা হয় তাহলে বাড়বে।